হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়বো একদম ফার্স্ট টপিক। আমি অলরেডি এগুলো নোট তোমাদের দিয়েছি, সেগুলোই আমি ডিসকাস করব উইথ ইন মাই লেকচার্স, ইন মাই ভিডিও লেকচার্স। তো আমি চাইবো যে আমার লেকচারটা দেখার পর তোমরা আমাকে গুগল ক্লাসরুমে সমস্ত রকম কোয়েরি, কোশ্চেন যদি কিছু হয় আমাকে কোন রকম হেজিটেশন ছাড়াই সমস্ত জিজ্ঞাসা করবে এবং আমি সমস্ত কিছুর আনসার দেবো। তাহলে শুরু করা যাক। পপুলেশন গ্রোথ ইন ডেভেলপড এন্ড ডেভেলপিং কান্ট্রিজ। আচ্ছা, হোয়াট ইজ পপুলেশন গ্রোথ? প্রথমে আমাদের জানতে হবে যে পপুলেশন গ্রোথ কাকে বলে, পপুলেশন গ্রোথের ডেফিনেশন কি। আমরা জানি যে এখন পপুলেশন গ্রোথ একটা খুব বড় সোশ্যাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। পপুলেশন গ্রোথের জন্যই একটা এত র্যাপিড পপুলেশন গ্রোথ হচ্ছে বলেই, এত দ্রুত পপুলেশন বাড়ছে বলেই আমরা কিন্তু এখন অনেক রকমের সমস্যা ফেস করছি। তাহলে কি কি ধরনের সমস্যা বা কি কি ধরনের প্রবলেমস আমরা এখন হঠাৎ করে ফেস করতে শুরু করেছি ডিউ টু দিস প্রবলেম অফ পপুলেশন গ্রোথ আর পপুলেশন এক্সপ্লোশন, সেটা ফার্স্টে আমাদের দেখতে হবে। কি কি প্রবলেম আমি এখানে 5খানা পয়েন্ট হাইলাইট করেছি। ফার্স্ট পয়েন্টে দেখো, বলছে দ্য রিসেন্ট পপুলেশন এক্সপ্লোশন রেজাল্টিং ইন আ গ্রেট ডিমান্ড ফর ফুড স্টাফস এন্ড আদার রিজনস। তো এত মানুষ বাড়লে তাদেরকে তো খেতে দিতে হবে, খাবার দাবার জোগাড় করতে হবে। তো সেই খাবার দাবারের ডিমান্ডটা তোমরা পড়েছিলে ম্যালথাসের পপুলেশনের থিওরি, নিশ্চয়ই তোমরা পড়ে এসেছো। ম্যালথাস ওখানে বলেছিলেন যে যেভাবে মানুষের সংখ্যা বাড়বে যে হারে, সেই হারে ফুড প্রোডাকশনের রেটটা বাড়বে না। তো ফুড প্রোডাকশনের রেট যথারীতি সেটা বাড়ছে না। তো সেই জন্য একটা একটা প্রবলেম, ফুডের ডিমান্ড এন্ড সাপ্লাই একটা বিশাল বড় তার প্রবলেম থেকে যাচ্ছে, চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না। তো তাতে কিন্তু দেখা যাচ্ছে দুর্ভিক্ষ, অনাহার, এই টাইপের নানা রকমের প্রবলেম চলে আসছে। এরপরে কি আছে? তো ওয়ার্ল্ড ইকোনমিক রিসেশন। ওয়ার্ল্ড ইকোনমিক রিসেশন আমরা আগেও একবার দেখেছি, অনেকবারই, মানে প্রায় প্রত্যেকটা ডিকেডে একবার করে আসে। 1980s এ একবার এসেছিল, আবার 2010-11 এরকম সময় একটা বিশাল বড় রিসেশন নেমেছিল। তো আবার এখনকার যে সিচুয়েশন দাঁড়িয়েছে, আমাদের একটা হেলথ সিচুয়েশন দাঁড়িয়েছে, তারপরেও আবার একটা ইকোনমিক রিসেশন আসবে বলে আমরা ভেবে নিচ্ছি। তো ইকোনমিক রিসেশন আসা মানে কি? যে কোনো দ্রব্যের দাম, যে কোনো জিনিসের দাম হঠাৎ করে প্রচন্ড বেড়ে যায়, যেটাকে আমরা বলি ইনফ্লেশন। মানে দ্রব্যের মূল্য বৃদ্ধি, হঠাৎ করে দামটা খুব বেড়ে যায়, ইনফ্লেশন একটা সিচুয়েশন সৃষ্টি হয়। এবং ইনফ্লেশন সিচুয়েশন সৃষ্টির কারণই হচ্ছে ব্ল্যাকে সবাই দ্রব্য মজুত করতে থাকে। তখন ওরা কি করে, অনেক বেশি দাম দিয়ে জিনিস ছাড়তে থাকে বাজারে। এর ফলে কি হয়, লোকজনের পক্ষে সেই জিনিসটা অ্যাভেল করা মুশকিল হয়ে যায়। প্লাস তার সাথে ইকোনমিক রিসেশনের সময় অনেকে চাকরি চলে যায়, অনেক ব্যবসা বাণিজ্য ক্ষতির মুখে পড়ে, এরকম আরো অনেক কোম্পানি উঠে যায়, বন্ধ হয়ে যায়, ব্যাংক উঠে যায়, বন্ধ হয়ে যায়। তো এই সমস্ত নানা রকম প্রবলেমের জন্য কিন্তু আলটিমেটলি প্রবলেমটা হয় মানুষদেরই, জনসংখ্যারই প্রবলেম হয়। নেক্সট কি? widening gap between the per capita incomes of developed states and less developed states. যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে ডেভেলপড স্টেট আর ডেভেলপিং বা ডেভেলপড, লেস ডেভেলপড স্টেট, উন্নত এবং অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলির মধ্যে কিন্তু পার ক্যাপিটা মানে মাথা পিছু আয়ের যে গ্যাপটা, সেটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। মানে তারা উন্নত থেকে উন্নততর হচ্ছে, কাদের চুষে? না, ডেভেলপিং স্টেট বা লেস ডেভেলপ স্টেট গুলোকেই চুষে। তো সেই জন্য কি হচ্ছে, ওদের সাথে আমাদের একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, যেটাকে মিট করা একটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। বাট কোনো কিছুই ইম্পসিবল নয়, সবকিছুই অ্যাচিভ করা যায়। বাট এই মুহূর্তে আমাদের কাছে সেটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। নেক্সট কি? ইনক্রিজিং এনভায়রনমেন্টাল ড্যামেজ। এত মানুষ যখন, তো মানুষ মানেই বন জঙ্গল কেটে সেখানে নানা রকম আরবানাইজেশন, থাকার জায়গা, মানুষের থাকার জায়গা, কৃষিকাজ না হলে রাস্তাঘাট, এই সমস্ত নানা রকম কিছু হচ্ছে। এতে কি হচ্ছে? এনভায়রনমেন্টাল ড্যামেজ হচ্ছে। সেটা আমরা হাতে নাতেই প্রমাণ পাচ্ছি যে মাত্র 1 মাস সমস্ত মানুষ ঘরের মধ্যে বন্দি, তাতেই কি হবে, এনভায়রনমেন্ট নিজেকে রেজুভিনেট করছে, নিজেকে আবার পুনরায় নতুন করে জাগিয়ে তুলছে। তো সেই রেজুভেনেশন প্রসেসটা মাত্র 1 মাসে যদি এনভায়রনমেন্ট করতে পারে, তো সেখানে মানুষ কি পরিমাণে ডিস্ট্রাকশন বা ডিস্ট্রয় করলে এনভায়রনমেন্ট এইরকম ভাবে নিজেকে আর কিছুতেই রেজুভিনেট করতে পারছিল না। কারণ আমরা সব সময় সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কোনো সময় হচ্ছিল না যে একটু এনভায়রনমেন্টকে একা থাকতে দিচ্ছিলাম, মানে নিজেকে রেজুভিনেট করার সুযোগ দিচ্ছিলাম। তো অলওয়েজ যদি কাউকে ড্যামেজ করতেই থাকি, সে তো রেজুভিনেট করতেই পারবে না। সুতরাং সেই ড্যামেজটাই বেড়েই চলছিল, বেড়েই চলছে।
Next কি increasing population pressure upon the limited resource of the less developed countries. লিমিটেড রিসোর্স কিন্তু সবারই, শুধু লেস ডেভেলপ বলবো না, প্রত্যেকটা ডেভেলপড বা লেস ডেভেলপড প্রত্যেকেরই রিসোর্স লিমিটেড। রিসোর্সের ওপর পপুলেশন প্রেশারের যে এক্সার্ট হচ্ছে সেটা যদি খুব এক্সেসিভ হয়ে যায় তখন তো সেই রিসোর্স, আমি জানি না তোমরা পড়েছো কিনা, ছোটবেলায় একটা থিওরি পড়তাম লিমিটস টু গ্রোথে বলছে যে একটা সময় গ্রোথ হতে হতে একটা সময়, যেটাকে আমরা ওভার পপুলেশন বলি, যে রিসোর্স লেভেল থেকে যদি পপুলেশনের মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু সেটাকে আমরা ওভার পপুলেশন বলবো। তখন যে রিসোর্স বেসটা সেই রিজিয়নে রয়েছে সেই রিসোর্স দ্বারা সেই পপুলেশনকে মেনটেন করা সম্ভব নয়, তখনই নানা রকমের প্রবলেম, হেলথ রিলেটেড প্রবলেম, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, এই সমস্ত প্রবলেম চলে আসবে। তো সেটাকেই বলা হয় পপুলেশন প্রেশার যখন বেশি হয়ে যায় রিসোর্সের উপর তখন কিন্তু একটা বিশাল বড় প্রবলেম আসতে থাকে এবং আসতে পারে না, আসতে থাকে। নেক্সট কি কনসেপ্ট অফ পপুলেশন গ্রোথ, দেখা যাক কি কনসেপ্ট। The concept of population growth or population is often used to connote the change in the number of inhabitants of a territory during a specific period of time, irrespective of the fact whether change is negative or positive. মানে কি, কোন একটি অঞ্চলে একটা নির্দিষ্ট সময়ের আগে এবং পরে, ধরা যাক 10 বছর আমি যদি ধরে নিই, 10 বছর আগের কি পপুলেশন ছিল, কি জনসংখ্যা ছিল এবং এখনকার কি জনসংখ্যা হয়েছে, তাদের তাহলে গ্রোথ আমি পেয়ে যাবো যে আগে কত ছিল এখন কত হয়েছে। তো সেই গ্রোথটাই যখন আমি ক্যালকুলেট করি তখন তাকে বলে পপুলেশন গ্রোথ। তো পপুলেশন গ্রোথ বা পপুলেশন চেঞ্জ এটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ বা পজিটিভ দুটোই হতে পারে। এরকম হতেই পারে যে 10 বছর আগের পপুলেশন বেশি ছিল, এখন দিন দিন যত যাচ্ছে পপুলেশন কমে যাচ্ছে, এটাও হতে পারে। ডেভেলপড কান্ট্রিজ এগুলো হয়, জাপানে যেমন এটা হয়, কিন্তু ডেভেলপিং বা আন্ডার ডেভেলপড স্টেট এটা মোস্টলি দেখা যায় না, নর্মালি পপুলেশন গ্রোথ হতেই থাকে। তো আমাদের মেইন অবজেক্টিভ হলো পপুলেশন গ্রোথ ক্যালকুলেশনের জন্য আগেরটার সাথে পরেরটা মাইনাস করে বা সাবট্রাক্ট করে ক্যালকুলেশন করে বার করতে হয় কতখানি অ্যাকচুয়ালি গ্রোথ হয়েছে। সেটাই, সেটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, সেটাই হলো আমার পপুলেশন গ্রোথ। নেক্সট কি পপুলেশন গ্রোথ মেজার করার, এই যে আমি মেজারমেন্ট দিয়ে পপুলেশন গ্রোথকে ডিফাইন করলাম, পপুলেশন গ্রোথ বা পপুলেশন চেঞ্জকে মেজার করার দু রকম মেজারমেন্ট আছে। ফার্স্ট মেজারমেন্ট কি অ্যাবসলিউট মেজারমেন্ট। অ্যাবসলিউট মেজারমেন্টে বলছে যেখানে ইন নাম্বার আমরা ক্যালকুলেট করি, যে 10 বছর আগে ছিল 1000 জন পপুলেশন, 10 বছর পরে হলো 1200 জন পপুলেশন, তাহলে 1000 আগে ছিল এখন 1200 হয়েছে, তাহলে 1200 মাইনাস 1000 কত হয় 200, তাহলে অ্যাবসলিউট নাম্বারে কত বাড়লো 200 মানুষ বাড়লো, তাহলে 200টা হলো অ্যাবসলিউট মেজারমেন্ট অফ পপুলেশন গ্রোথ। কিন্তু পপুলেশন গ্রোথ মেজারমেন্ট ইন টার্মস অফ পার্সেন্টেজ মানে কতর মধ্যে কত বাড়লো। 200 পিপল বাড়লো এটা আমরা দেখতে পেলাম, কিন্তু আগে কত ছিল 1000 জন, 1000 পিপল ছিল, তাহলে 1000 এর মধ্যে 200 বাড়লো, তাহলে 100 এর মধ্যে কত বাড়লো, এইভাবে আমি পার্সেন্টেজ বার করতে পারি। তো সেই পার্সেন্টেজটাই হলো পপুলেশন গ্রোথ ইন টার্মস অফ পার্সেন্টেজ। আচ্ছা, পপুলেশন গ্রোথ আবার এই রেটটা মাপার জন্য আরো দু রকমের মেথড আছে, একটা অ্যাকচুয়াল রেট অফ পপুলেশন গ্রোথ এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ন্যাচারাল রেট অফ পপুলেশন গ্রোথ। অ্যাকচুয়াল রেট কি জিনিস, পপুলেশন জিওগ্রাফার্সরা যখন অ্যাকচুয়াল রেট ক্যালকুলেট করে তখন সেটা যে কোনো একটা পিরিয়ড অফ টাইমে হতে পারে, 10 ইয়ার্স হতে পারে, 5 ইয়ার্স হতে পারে, বাট মোস্টলি আমরা সেন্সাস ক্যালকুলেশন যখন করি 10 ইয়ার্সই করে থাকি। তো অ্যাকচুয়াল রেটে যেটা করি যে একটা সেন্সাসের পর আর একটা সেন্সাস বা ইন্টার সেন্সাল পিরিয়ড বলে এটাকে, এই সেন্সাস হওয়ার আরেকটা সেন্সাসের মাঝখানের পপুলেশনটা যতখানি বেড়েছে, তো সেই অ্যাকচুয়ালটা কি বলা হয় পপুলেশন গ্রোথ। এই পপুলেশন কতখানি বেড়েছে এর মধ্যে তিনটে ক্রাইটেরিয়া রয়েছে, যে কতজন জন্মেছে, কতজন মারা গেছে, আর কতজন মাইগ্রেট করে ওই রিজিয়নে এসছে। মানে যতজন জন্মেছে তার থেকে মারা যাওয়াটা যদি আমি মাইনাস করতে পারি তাহলে আমার অ্যাকচুয়ালি পপুলেশন গ্রোথটা বেরোয়। কিন্তু শুধু তাতেই হবে না, তার সাথে যোগ করতে হবে কতজন মাইগ্রেটেড পিপল ওইখানে এসছে। তো সেই মাইগ্রেটেড পিপল যোগ করলে যে কোয়ান্টিটিটা দাঁড়াবে সেটাই হবে অ্যাকচুয়াল রেট অফ পপুলেশন গ্রোথ। কিন্তু ন্যাচারাল রেট কি,
ন্যাচারাল প্রসেসের মধ্যে তো মাইগ্রেশন পড়ে না। মাইগ্রেশন হচ্ছে একটা হিউম্যান ইনডিউসড একটা প্রসেস, যেখানে মানুষ নিজের মতন করে যেখানে খুশি যায়, বাট সেটা কোনো প্রাকৃতিক প্রসেস না। তো সেই জন্য ন্যাচারাল রেট অফ পপুলেশন গ্রোথের মাইগ্রেশনটাকে বাদ দিয়ে দেওয়া হয়, ওখানে অনলি বার্থ অ্যান্ড ডেথটাই কনসিডার করা হয়। কতজন মানুষ জন্মালো এবং তার থেকে কতজন মানুষ মারা গেল সেটা মাইনাস করে রেটটা বার করা হয়। তো রেট মানেই বুঝতে পারছো, সেটা 10 বছর বা 5 বছর সেটা দিয়ে ভাগ করতে হয়, যে কত বছরে সেই অতখানি গ্রোথ হলো। তো সেটা দিয়ে ভাগ করলে আমরা পার ইয়ার কত হচ্ছে, অর্থাৎ রেট বা হার, এটা আমরা পেতে পারি। আচ্ছা, এবার দেখা যাক কি কি ফ্যাক্টরস আছে পপুলেশন গ্রোথের। আচ্ছা, তোমরা ছোট থেকেই পপুলেশন গ্রোথ বা পপুলেশন চেঞ্জের অনেক ফ্যাক্টরস পড়ে আসো। আমি সেগুলো তো আছেই, সেগুলোও পড়তে পারো, তার সাথে আরো কিছু এক্সট্রা এমন ভাবে দিয়েছি যেটা তোমাদের পিজি লেভেলকে ম্যাচ করবে, তো সেই জন্য আমি একটু অন্যভাবে ফ্যাক্টরস গুলো লিখেছি। ফার্স্ট ফ্যাক্টর কি, ইকোনমিক ডেভেলপমেন্ট। যত ইকোনমিক ডেভেলপমেন্ট হয় তত কিন্তু পপুলেশন গ্রোথটা আস্তে আস্তে কমতে থাকে। যত মানুষ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি যেগুলো এগ্রিকালচার বেসড কান্ট্রিজ, যেগুলো এগ্রিকালচারের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, সেই সমস্ত জায়গায় দেখা যায় চিলড্রেন অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ইনকাম আর্নার। কিরকম, মানে সেখানে সেই সমস্ত ফ্যামিলিতে পুরো ফ্যামিলি একসাথে হয়তো ফার্মে কাজ করে, নিজেদের জমি জমা থাকে, সেখানে মা বাবা তাদের ছেলে মেয়ে সবাই মিলে চাষবাস করে। তো সেখানে লেবার কিন্তু মা বাবাও যতটা দিচ্ছে ছেলে মেয়েও ততটাই দিচ্ছে। তো সেই জন্য সকলেই চিলড্রেনকেও কিন্তু একটা পোটেনশিয়াল ইনকাম আর্নার বলে ধরে নেওয়া হয়। তো সেই জন্য সেখানে যদি অনেক বেশি সংখ্যক চিলড্রেন হয়ও, তো সেটাকে তারা মনে করে না যে এটা কোনো অসুবিধার হতে পারে, কারণ তারাও তো ইনকাম আর্ন করছে, তো সেই হিসেবে দেখে নেয়। কিন্তু যখন ডেভেলপমেন্ট হতে থাকে এবং তখন দেখা যায় আস্তে আস্তে চাইল্ড মর্টালিটি রেটটাও কমে যাচ্ছে, ইনফ্যান্ট মর্টালিটি রেট যেটাকে আমরা বলি আইএমআর, সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, মায়ের স্বাস্থ্য আস্তে আস্তে ভালো হতে থাকে। তো যেহেতু ন্যাচারাল ডেথের রেটটা কমে যায়, সেই জন্য কিন্তু তখনই পপুলেশন এক্সপ্লোশনটা আসতে শুরু করে। তো যখন এরকম হয় তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে এখন অ্যাকচুয়ালি এত যদি চিলড্রেন থাকে সেটা অ্যাকচুয়ালি একটা বার্ডেন। তো সেই জন্য তখন আস্তে আস্তে ধীরে ধীরে চিলড্রেনের নাম্বারটা কমতে থাকে। নেক্সট কি, এডুকেশন। এডুকেশনে কি বলছে, এডুকেশন হচ্ছে যখন ডেভেলপ কান্ট্রিতে এডুকেশন হচ্ছে 16 ইয়ার্স এজ অব্দি কম্পালসারি। আমাদের এখানেও দেখবে ক্লাস 8 অব্দি রাইট টু এডুকেশন অ্যাক্টের আন্ডারে কিন্তু কম্পালসারি। তো এডুকেশন যখন কম্পালসারি হয়ে যায়, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিতে এডুকেশনে কিন্তু প্রচুর খরচ লাগে। আমাদের এখানে এখন অব্দি ফ্রি এডুকেশন আছে ক্লাস 8 অব্দি, বাট ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু ফ্রি এডুকেশন উঠেই গেছে। তো সেখানে যথেষ্টই পয়সা লাগে এডুকেশনের জন্য। তো এত খরচ যদি অনেক নাম্বারস অফ চিলড্রেন হয়ে যায়, তো সেই খরচটা বিয়ার করা অনেক সময় পেরেন্টসদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য কিন্তু তারা তখন আস্তে আস্তে চিলড্রেনের নাম্বারটা কমিয়ে ফেলতে শুরু করে। নেক্সট হচ্ছে কোয়ালিটি অফ চিলড্রেন। কোয়ালিটি অফ চিলড্রেন একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো দেখা যাচ্ছে যে আগে যখন ফার্মার্সরা ছিল, যখন অনলি এগ্রিকালচার বেসড ইকোনমি ছিল, তখন কিন্তু ফার্মার্সরা সকলকেই ইনকাম আর্নার্স বলে ভেবে নিত। কিন্তু দেখা গেল যখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট শুরু হলো, ইকোনমিক্যালি ডেভেলপড একটা কান্ট্রি চলে এলো, তো তখন চিলড্রেনদের কোয়ালিটিটাও আস্তে আস্তে কিন্তু এনহ্যান্সড হলো, মানে তারা আস্তে আস্তে এডুকেটেড হলো, তারা আস্তে আস্তে আরো ভালো কিছু করতে শুরু করলো। ফার্মিংটা যদি করে তো সেটাও অনেক অনেক টেকনিক্যাল অ্যাপ্লায়েন্সেস, অনেক টেকনোলজি ইউজ করে কিন্তু আস্তে আস্তে শুরু করলো। নানা রকমের গেজেট, নানা রকমের ইনস্ট্রুমেন্ট, টুলস, বা চাকরি যদি করে ভালো চাকরি করতে শুরু করলো, ব্যবসা ভালো করতে শুরু করলো। এতে দেখা গেল একজন ছেলে বা একজন মেয়ে যা আর্ন করছে, সেটা হয়তো আগে সেই ফার্মারের ফ্যামিলিতে 5 জন মিলে আর্ন করতো। তো এর ফলে কি হলো, যে ডিপেন্ডেন্সিটা ছিল 5 জনের ওপর, সেটা কিন্তু একজনের ওপর দেখা গেল করা সম্ভব। তখনই আস্তে আস্তে মানুষ ভাবতে শুরু করলো যে তাহলে তো চিলড্রেন একটু কমালেও চলবে। তো তখনই কিন্তু আস্তে আস্তে চিলড্রেনের সংখ্যা কমতে শুরু করলো। নেক্সট কি, ওয়েলফেয়ার পেমেন্টস ও স্টেট পেনশন। আচ্ছা, অনেক কান্ট্রিতেই, ম্যাক্সিমাম ডেভেলপ কান্ট্রিতেই মানুষের এত জনসংখ্যা বৃদ্ধি হলে সেটা স্টেটের দায়, সেটা কান্ট্রির দায়। তো তারা কি করে, অনেক সময় পেনশন দেয়। কিন্তু পেনশন যদি না থাকে তাহলে সেই সমস্ত ফ্যামিলিকে রিলাই করতে হয় তাদের সন্তানদের ওপর, তাদের চিলড্রেনদের ওপর। তো সেই চিলড্রেনদের ওপর রিলাই করা মানে তারা তখন ভাবতে শুরু করে যে তাহলে তো যদি বেশি সংখ্যক চিলড্রেন থাকে তাহলে আমাদের সুবিধা হবে, পরে গিয়ে ওল্ড এজের সময় আমাদের কেউ, মানে এরকম হবে না যে আমাদের কেউ দেখবে না।
তো এটা একটা আমরা এখন বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি বেগ একটা আইডিয়া, এটার কোনো ভিত্তি নেই। এই ভাবনাটা একটা সময় ছিল, এটা একদম সত্যি কথা, কিন্তু আস্তে আস্তে আমরা যত ডেভেলপ হচ্ছি দেখতে পাচ্ছি যে এর কোনো ভিত্তি নেই। যদি স্টেট পেনশন নাও থাকে তাহলেও আমরা এখন এতটাই ডেভেলপড হয়ে যাচ্ছি আস্তে আস্তে যে আমরা শিখেছি সঞ্চয় করা, আমরা শিখেছি সেভিংস করা, যা দিয়ে আমাদের বৃদ্ধ জীবনটা আমরা আমাদের কাটিয়ে ফেলতে পারবো, কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, এমন পর্যায়ে আমাদের যেতে হবে। নেক্সট কি, সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস। বিভিন্ন রকমের সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের ভারতে বা বিভিন্ন ডেভেলপিং স্টেটসে তাদের নিজেদের মতন করে রয়েছে, সেগুলো তোমরা জানোই। বিভিন্ন রকমের সামাজিক এবং সাংস্কৃতিক ব্যারিয়ার, ধর্মীয় ব্যারিয়ার, আরো অনেক কিছু আছে, এগুলো নিয়ে আর ডিসকাস করছি না। নেক্সট কি, অ্যাভেলেবিলিটি অফ ফ্যামিলি প্ল্যানিং। হ্যাঁ, পরিবার পরিকল্পনা, যেটা এখন খুব জোর দেওয়া হচ্ছে। পরিবার পরিকল্পনা নানা রকমের মেথড, যেগুলো ন্যাচারাল মেথড নয়, তার বাইরে আর্টিফিশিয়াল মেথডে কিন্তু জোর দেওয়া হচ্ছে, কিন্তু সেই মেথড গুলো তো অ্যাভেলেবেল হতে হবে। তো সেই অ্যাভেলেবিলিটি যাতে বাড়ে আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে, সেটার উপর আস্তে আস্তে জোর দেওয়া হচ্ছে। নেক্সট কি, ফিমেল লেবার মার্কেট পার্টিসিপেশন। ফিমেল লেবার সবসময় সমস্ত ফিলোসফার, সমস্ত সায়েন্টিস্ট সবাই বলেছে যে একটি সোসাইটি, একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে একটি মেয়ের বা ফিমেলের যে রোল, সেটা কিন্তু মেলের থেকে অনেক বেশি। সেই জন্য ফিমেল এডুকেশন বেশি লাগবে, ফিমেলের জব পার্টিসিপেশন বেশি লাগবে, ফিমেলের লেবার পার্টিসিপেশন বেশি লাগবে। তো যখন তারা এটা করবে তখন তারা কিন্তু ধীরে ধীরে অ্যাওয়্যার হবে যে এত জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু আখেরে আমাদেরই ক্ষতি হচ্ছে। তো সেই অ্যাওয়ারনেসটা থ্রু ফিমেল পরিবার অব্দি পৌঁছবে। তো সেই জন্য কিন্তু ফিমেলের পার্টিসিপেশনটা একটা ভীষণ বড় জিনিস। নেক্সট হচ্ছে ডেথ রেটস। ডেথ রেটস বিভিন্ন আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং স্টেটে ডেথ রেটটা এখনো বেশ হাই। ডেভেলপিং স্টেট যেমন আমাদের মতন স্টেট গুলো এখনো কিন্তু আস্তে আস্তে ডেথ রেটটা একটু কমিয়ে আনতে পেরেছে, কিন্তু আন্ডার ডেভেলপড যেগুলো আফ্রিকান কান্ট্রি, সেখানে ডেথ রেট এখনো যথেষ্ট হাই। তো ডেথ রেট কিন্তু যখনই হাই হবে তখনই মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসবে যে অনেক বেশি বেশি করে বাচ্চা উৎপাদন করার। তো যেই বাচ্চা হবে, কারণ ওদের সবারই মনে একটা ভয় যে আমার যদি 14খানা হয় তার মধ্যে হয়তো 7টা মারা যাবে, 7টা থাকলো। কিন্তু এখন কি হচ্ছে, আমাদের মতন দেশে আমরা তো মোটামুটি ভাবে স্টেবল হয়ে গেছি, অতটা ডেথ রেট এখন নেই, আইএমআর কমিয়ে আনতে পেরেছি, এমএমআর ম্যাটারনিটি মর্টালিটি রেট কমিয়ে আনতে পেরেছি। তো তাতে কি হচ্ছে, যে যারা ভেবেছিল যে 14টা বাচ্চা যদি হয় তার মধ্যে 7টা মারা যাবে, 7টা থাকবে, বাট এখন কেউই মারা যাচ্ছে না, 14টাই থেকে যাচ্ছে। এতে যা হওয়ার কথা ছিল তার থেকে আরো ডাবল হচ্ছে। সুতরাং কি হচ্ছে ফলাফল, পপুলেশন এক্সপ্লোশন। আচ্ছা, নেক্সট কি, ইমিগ্রেশন লেভেল। ইমিগ্রেশন লেভেল বিশেষ করে ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপড রিজিয়ন্স গুলোর এই প্রবলেমটা রয়েছে। সেই সমস্ত রিজিয়ন ডেভেলপড হয়ে যাওয়ায় তাদের ন্যাচারাল গ্রোথ রেট খুব কমে গেছে, বা ন্যাচারাল বার্থ রেট খুব কমে গেছে। এর ফলে কি হয়, বিভিন্ন আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং রিজিয়ন গুলো থেকে মানুষজন সেখানে কাজের সন্ধানে যেতে থাকছে। তো এতে যেটা হচ্ছে, মাইগ্রেশনের জন্যই কিন্তু আলটিমেটলি তাদের পপুলেশন গ্রোথটা অনেক বেড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্টরস। হিস্টোরিক্যাল ফ্যাক্টরস, বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল ফ্যাক্টর, যেমন ওয়ার, তারপরে নানা রকমের পপুলেশন বুমের সিচুয়েশন, এই সমস্ত অনেক রকম ফ্যাক্টরস এর জন্যই কিন্তু দেখা যায় যে হয় কখনো পপুলেশন হঠাৎ করে খুব বেড়ে গেছে, বা হঠাৎ করে যেমন ওয়ার হলে বা কোনো দুর্ভিক্ষ হলে, কোনো হঠাৎ, যেমন এখনকার একটা মেডিকেল সিচুয়েশন, হঠাৎ এরপরে যদি দেখা যায় জনগণনা করা হয়, সেন্সাস করা হয়, দেখা যাবে পপুলেশন অনেকটা কমে গেছে, মানে অনেক মানুষ মারা গেছে, অলরেডি মারা যাচ্ছে। সেটার এখনো সেভাবে আমরা গ্রাফ তৈরি করে বা ইয়ে করে এখন অব্দি করে উঠিনি, কারণ এখনো আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারিনি। কিন্তু যখন ফাইনালি বেরিয়ে আসবো, তখন যখন আমরা ক্যালকুলেট করব, তখন দেখা যাবে যে ওয়ার্ল্ড ওয়ার বা বিভিন্ন সময় দেখা গেছে যেমন এক্স এক্স পিরামিডটা হঠাৎ করে খুব সরু হয়ে গেছে, ঠিক সেরকমই হয়তো এখনো দেখা যাবে যে এক্স এক্স পিরামিডে মানুষের সংখ্যা হঠাৎ করে কোনো কোনো একটা এজ স্পেসিফিক হতে পারে, বা কোনো একটা লিঙ্গ স্পেসিফিক হতে পারে, মেল হতে পারে, ফিমেল হতে পারে, বা বিভিন্ন বয়সের যে কোনো একটা মানুষ হতে পারে, দেখা যাবে যে পপুলেশনটা কিন্তু যথেষ্ট কমে গেছে। তো হিস্টোরিক্যাল ফ্যাক্টরস কিন্তু বেশ দায়ী। নেক্সট কি, নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন গ্রোথ ইন ডেভেলপিং কান্ট্রিজ। কি কি ক্যারেক্টারিস্টিক আছে? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হলো প্রিডমিনেন্স অফ এগ্রিকালচার অ্যাজ সোর্স অফ এমপ্লয়মেন্ট। মানুষজন চাকরি ওখানে করে না, মানুষজনের কর্মসংস্থান একটাই ক্ষেত্র, সেটা হলো এগ্রিকালচার। খেতে কাজ করে, ফার্মে কাজ করে কিন্তু তারা তাদের জীবন অতিবাহিত করে। নেক্সট কি, ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার। বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার, যেমন রাস্তাঘাট, ফোন, বাড়ি ঘর,
হসপিটাল, নানা রকমের জিনিসপত্র কিন্তু সেখানে ইনঅ্যাডিকুয়েট, মানে খুব একটা বেশি পরিমাণে থাকে না। নেক্সট কি, হাই লেভেল অফ আনএমপ্লয়মেন্ট। এবার কৃষি ক্ষেত্রেও দেখা যায় ওদের এত পপুলেশনের চাপ হয়ে যায় যে মানে ল্যান্ডও কম পড়ে যায়, এত পপুলেশনের জন্য প্রপার ল্যান্ড থাকে না। তো তখন দেখা যায় যেটা আনএমপ্লয়মেন্ট তো আছেই, তার সাথে দেখা যায় ডিসগাইজড এমপ্লয়মেন্ট, মানে ছদ্ম বেকারত্ব। ডিসগাইজ আনএমপ্লয়মেন্টে কি হয়, মানে ধরো একটা ফার্মে বা একটা ল্যান্ডে যদি 10 জন কাজ করলেই হয়ে যায়, তো সেখানে দেখা যাচ্ছে ডিসগাইজ এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্টে 20 জন তার জায়গায় কাজ করছে। তো 20 জনের মধ্যে যখন আর্নিংটা ভাগ হবে, 10 জনের আর্নিংটা, তখন তো সেটা হয়ে গেল খুব, এটা মেগার, মানে খুব অল্প অ্যামাউন্ট অফ টাকা সবার কাছে পৌঁছলো না। তো তাতে যেটা হলো যে যারা মানে অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা ছিল, যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা ছিল, সেটা হলো না, 20 জনের মধ্যে ভাগ হয়ে গেল। তো নেক্সট কি দেখা যাক, লো রেট অফ সেভিং অ্যান্ড ক্যাপিটাল ফর্মেশন। যেটা আমি একটু আগেই বলছিলাম যে সেভিংস এর কনসেপ্টটা ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ স্টেটে নেই বললেই চলে। তারা সবসময় ভাবে যে আমার যদি সন্তান সন্ততি থাকে তারাই আমাকে বুড়ো বয়সে দেখবে, সেভিং করে আমি যে আমি নিজেকেই নিজে দেখবো, সেই কনসেপ্টটা খুব কম থাকে বললেই চলে। নেক্সট কি, হাই ইনসিডেন্স রেট অফ পভার্টি। হ্যাঁ, পভার্টি, গরিব দশা বা এই দারিদ্রতা, এই অবস্থাটি ডেভেলপিং কান্ট্রিজের এখন একটা বিশেষ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে কিভাবে বেরোনো যায় অলওয়েজ আমরা চেষ্টা করে চলেছি, কিন্তু এইটা কিন্তু আনএমপ্লয়মেন্ট, তার সাথে পপুলেশনের র্যাপিড গ্রোথ, এই সমস্ত কিছু মিলিয়েই পভার্টি থেকে আমরা এখন অব্দি বেরিয়ে আসতে পারছি না। নেক্সট কি, লো স্ট্যান্ডার্ড অফ লিভিং। পভার্টি বা পুয়ার পিপলরা তো স্ট্যান্ডার্ড অফ লিভিং কম হবেই, তো তারা কোথা থেকে টাকা পাবে এত, সুতরাং লো স্ট্যান্ডার্ড অফ লিভিং। নেক্সট কি, লো পার ক্যাপিটা ইনকাম। এটা আবার পভার্টির সাথে জড়িয়ে রয়েছে, মাথা পিছু আয় কম, প্লাস ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। আমি বললাম যে অ্যাকচুয়ালি যেখানে 4 জন লোককে দিয়ে আমার কাজ করা সম্ভব, সেখানে আমাকে 14 জনকে নিতে হচ্ছে। তো বাকি 10 জন তো ঠিকঠাক স্যালারি পেলো না, তাহলে কি করে ইনকামটা বাড়বে? তো সুতরাং মাথা পিছু আয়টা কম হবেই। নেক্সট কি, হাই গ্রোথ রেট অফ পপুলেশন রেট ভীষণ হাই। নেক্সট কি, ওয়াইডার ইনকাম ইনইকুয়ালিটিস। অবশ্যই তাই, একটা সেকশন অনেক বেশি টাকা পাচ্ছে, একটা সেকশন খুব কম স্যালারি পাচ্ছে। তো এই যে একটা বিশাল গ্যাপ, এই গ্যাপটা কি করে পূরণ হবে আমি জানি না, চেষ্টা করা হচ্ছে। নেক্সট কি, ইউজ অফ ট্র্যাডিশনাল এফিশিয়েন্ট মেথডস অফ প্রোডাকশন। যখনই এগ্রিকালচার করা হয় তখনই সেখানে ম্যাক্সিমাম ট্র্যাডিশনাল এগ্রিকালচার মেথডই ফলো করা হয়। এতে করে যেটা হয়, প্রোডাকশনটা অনেকটাই কম হয় এবং সবাইকে ফিড করানো, সবাইকে খাবার দেওয়ার মতন অ্যামাউন্টও পাওয়া যায় না। নেক্সট কি, হায়ার কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার টু ন্যাশনাল ইনকাম। জাতীয় আয়ে এগ্রিকালচারের ইনকাম, মানে এগ্রিকালচার থেকে যে আয়টা হয় সেটারই প্রপোর্শনটা বেশি, মানে জিডিপিতে ম্যাক্সিমাম পার্সেন্টেজটা এগ্রিকালচার নিয়ে থাকে। নেক্সট কি, প্রিডমিনেন্স অফ প্রাইমারি এক্সপোর্টস। খুব প্রাইমারি মানে ধরো খাদ্যদ্রব্য, প্রাইমারি মানে কি, যে সমস্ত জিনিস আমাদের বেঁচে থাকার জন্য দরকার, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান বা ওষুধপত্র, এইটুকু আমাদের বেঁচে থাকার জন্য দরকার। তো এই অংশটুকুই আমরা শুধু দেখতে পাই। এবং এক্সপোর্ট মানে বাইরে রপ্তানি, এখানে যেহেতু এগ্রিকালচার রিলেটেড আর কিছু হয় না, তো সেই জন্য প্রাইমারি গুডসই শুধুমাত্র বাইরে রপ্তানি হয়, চাল বা এগ্রিকালচার থেকে উৎপন্ন যে কোনো দ্রব্য। নেক্সট কি, অপরদিকে দেখতে পাচ্ছি ডেভেলপড কান্ট্রিজ এর কিছু ক্যারেক্টারিস্টিক্স। কি কি, হায়ার কন্ট্রিবিউশন অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সার্ভিস সেক্টরস টু ন্যাশনাল ইনকাম। হায়ার কন্ট্রিবিউশন মানে বুঝতেই পারছো যে ইন্ডাস্ট্রিয়াল, এখানে আর এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্সিটা নেই, এখানে ইন্ডাস্ট্রিয়াল আর সার্ভিস সেক্টরের উপর ডিপেন্ডেন্সিটা অনেকটাই বেড়ে গেছে। শিল্প ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের সার্ভিস, যেমন আমরা দেখতে পাই এখন হসপিটালের নার্স লাগে, আমি চিকিৎসক শুধু বলছি না, নার্স, এছাড়া হচ্ছে নানা রকমের হোটেল, নানা রকমের সার্ভিস সেক্টর এখন এসে গেছে। তারপর ধরো এই যে কল সেন্টার, মানে আমাদের যে কোনো প্রবলেম হলে এখন কল সেন্টারে, যে কোনো রকমের প্রবলেম, সেটা কি ইলেকট্রনিক গেজেট হতে পারে, মোবাইল ফোন হতে পারে, সেই সমস্ত প্রবলেম সলভ করার জন্য কল সেন্টারে অনেকে বসে হয়েছে সার্ভিস দেওয়ার জন্য। তো এই সমস্ত রকম সার্ভিস সেক্টর কিন্তু ইভলভ করে ডেভেলপ কান্ট্রিতে, কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে এই সার্ভিস সেক্টর গুলো খুব একটা এসে পৌঁছায় না। নেক্সট কি, লার্জ পোর্শন অফ লেবার ফোর্স ডিপেন্ডস অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস সেন্টার্স। আচ্ছা, লেবার ফোর্স কিন্তু পুরোটাই প্রায় ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস সেন্টারের উপর ডিপেন্ডেন্ট থাকে। ম্যানুফ্যাকচারিং মানে যেখানে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়, যেমন গাড়ি হতে পারে একটা অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং সেন্টার, বা হতে পারে আয়রন স্টিল ম্যানুফ্যাকচারিং সেন্টার, যেখানে আয়রন স্টিল তৈরি করা হয়। তো
তো এই সমস্ত রকম ইন্ডাস্ট্রির উপর ওখানে বেশি ডিপেন্ডেন্সি থাকে। নেক্সট কি ইউজ অফ মডার্ন এন্ড অ্যাডভান্স টেকনিক্স, হ্যাঁ অবশ্যই তাই, এখানে যেহেতু ক্যাপিটালের কোনো প্রবলেম নেই সেজন্য মডার্ন এন্ড অ্যাডভান্স টেকনিকের ইউজ করতে পারে। হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেহেতু পার ক্যাপিটা ইনকাম বেশি থাকে সেই জন্য হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং হয়। এরপরেরটাই হচ্ছে হাই পার ক্যাপিটা ইনকাম, সুতরাং যেহেতু এখানে ডেভেলপড লেভেলের কাজকর্ম হয় সেই জন্য পার ক্যাপিটা ইনকামও বেশি হয়, প্লাস এডুকেশনটাও এদের বেশি থাকে, সেই জন্য এরা ট্রেইনড হয়, দক্ষ হয়, স্কিলড হয়, তো সেই কারণে এদের ইনকামটাও বেশি হয়। নেক্সট কি লো ইনসিডেন্স অফ পভার্টি, পুরো সোসাইটিতেই দেখা যায় পুয়ার পিপলের সংখ্যা খুব কম, খুবই কম, এবং এদের আয়টাও যেহেতু পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয়টাও যেহেতু অনেকটাই বেশি হয় সেজন্য পভার্টি লেভেলটা অনেকটাই এরা পভার্টি লেভেল থেকে অনেকটাই এরা দূরে সরিয়ে আনতে পারে। নেক্সট কি লো গ্রোথ রেট অফ পপুলেশনের গ্রোথ রেটটা কম থাকে। লো লেভেল অফ আনএমপ্লয়মেন্ট খুবই কম থাকে, যারা আনএমপ্লয়েড থাকে তাদের আবার স্টেট থেকে পেনশন দেওয়া হয়, মানে সরকার থেকে পেনশন দেওয়া হয়। নেক্সট কি ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাবিলিটিজ আর প্রেজেন্ট, বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার যেমন রাস্তাঘাট, হসপিটাল, টেলিফোন বুথ, তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ, সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস, এয়ারপোর্ট, ট্রেন, এই সমস্ত কিছু কিন্তু প্রেজেন্ট থাকে। এতে কি হয়, এর ফলে মোবিলিটিটা ফার্স্ট হয়, এর ফলে অনেক বেশি কাজ অনেক তাড়াতাড়ি করা যায়। নেক্সট কি হাই রেট অফ সেভিং এন্ড ক্যাপিটাল ফর্মেশন, ক্যাপিটাল ফর্ম করা হয়, সেভিং করা হয়। ক্যাপিটাল ফর্ম মানে এমন কিছু করা যে, যেমন এই যে শেয়ার মার্কেট, এখন শেয়ার মার্কেট কিন্তু ওয়ান টাইপ অফ ক্যাপিটাল ফর্মেশন, সেখানে মানুষ ইনভেস্ট করে, ইনভেস্ট থেকে আয় হয়, লাভ হয়, সেই লাভের টাকা আবার তারা পায়, ক্ষতি হলেও সেটা সবার মধ্যে ভাগ হয়ে যায়। তো যাই হোক, নেক্সট হচ্ছে এক্সপোর্টস অফ লার্জলি ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্টস। ইন্ডাস্ট্রিয়াল, আগেরটা আমি যেটা বলছিলাম প্রাইমারি গুডস এক্সপোর্ট করা হয়, এখানে ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস মানে যেটা আমি একটু আগে বললাম, এই যে আমাদের এখন এত কল সেন্টার বা বিপিও সেক্টর এত ইভেলভ করছে, তারা অ্যাকচুয়ালি অনেকেই ম্যাক্সিমাম 70% তারা কিন্তু কাজ করে বাইরের দেশের জন্য, তারা কাজ করে বাইরের দেশের জন্য, তো তারা কিন্তু সার্ভিস প্রোভাইড করে ফর আদার কান্ট্রিজ। তো সেই জন্য এই সার্ভিসের একটা বিশাল বড় দাম হয়েছে এখন। তো ডেভেলপ কান্ট্রি গুলো প্রায় পুরোটাই এই সার্ভিসটা দিয়ে থাকে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল গুডস মেকানিজম প্লাস তার সাথে নানা রকম প্রোডাক্টস, এই সমস্ত কিছু কিন্তু এক্সপোর্ট করে থাকে বাইরে। তবে আস্তে আস্তে দেখা যাচ্ছে ডেভেলপিং কান্ট্রি, মানে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যারা খুব ফাস্ট ডেভেলপড হচ্ছে, তারা কিন্তু এগুলো আস্তে আস্তে অ্যাচিভ করতে পারছি। আচ্ছা, এই অবধি থাক, নেক্সট ক্লাসে আমি এর পরের পোর্শনটা পড়াবো, why population growth is advantageous for developed countries and why it is disadvantageous for underdeveloped countries. তাহলে আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।